শুধু জাতীয় পর্যায়ে যারা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছে এবং আরেকটি বিষয় রয়েছে, আমরা এই যে জাতীয় পর্যায়ে যাদেরকে ক্রিয়া ভাতা প্রদান করব, এইটার কিন্তু 4 মাস পর পর আমরা রিভিউ করব। আর্চারি, বক্সিং, ইয়োগা, জিমন্যাস্টিক্স রয়েছে, ক্যারাম রয়েছে, সুইমিং রয়েছে, ভারোত্তোলন রয়েছে, উশু রয়েছে, অ্যাথলেট রয়েছে, প্যারা। 25-এ যারা সাফল্য পেয়েছে তাদেরকে আমরা প্রথমে কাঠামোর ভিতরে আনি। আপনারা জানেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি 12ই ফেব্রুয়ারি যে বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে আমরা যে সরকার গঠন করেছি, সেই সরকার গঠন করার মাধ্যমে আগামীর বাংলাদেশে স্পোর্টসকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি বেশ কিছু পরিকল্পনা হাতে নিয়েছেন এবং সেই পরিকল্পনাকে বাস্তবায়নের লক্ষ্যে আমরা দায়িত্বভার গ্রহণের পর থেকে আমরা আজকে পর্যন্ত আমাদের যে নির্বাচনী ইশতেহারে যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো উপস্থাপনের মাধ্যমে ইতিমধ্যে আপনাদের সাথে অনেকবার আমি বিভিন্ন পর্যায়ে কথা বলেছি। এখন আমরা অপেক্ষা রয়েছি সেই বাস্তবায়নকে সামনে রেখে কিভাবে আমরা সেই বাস্তবায়নের রূপটিকে আপনাদের সামনে, জাতির সামনে এবং আমাদের জাতীয় ক্রীড়াবিদদের সামনে সেটাকে কিভাবে আমরা প্রতিষ্ঠিত করব, সেই লক্ষ্য নিয়ে আজকের আমাদের এই প্রেস কনফারেন্স। এবং আপনারা সকলেই জানেন যে আমরা খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই এবং সেই খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠা করার মাধ্যমে আমরা খেলাধুলাকে একটি যাতে মর্যাদাকর পেশা হিসেবে প্রতিষ্ঠিত করতে পারি, সেই লক্ষ্য নিয়ে আমাদের ইতিমধ্যে আপনাদের সবাই অবগত হয়েছেন যে ক্রিয়া হলে পেশা, পরিবার পাবে ভরসা। সেই ভরসার জায়গায় আমরা বিশ্বাস এবং আস্থা অর্জন করতে চাই প্রত্যেকটি পরিবার, যারা যেই সকল পরিবার থেকে যারা যে সকল ক্রীড়াবিদরা ইতিমধ্যে বাংলাদেশের জাতীয় ক্রীড়াবিদে পরিণত হয়েছেন, জাতীয় ক্রীড়াবিদ হিসেবে ইতিমধ্যে যারা প্রতিষ্ঠিত হয়েছেন, যারা দীর্ঘদিন ধরে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছেন বিভিন্ন খেলাধুলার মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে, বাংলাদেশের জাতীয় পর্যায়ে, আমরা সেই সকল খেলোয়াড়দেরকে ক্রীড়া ক্ষেত্রে যারা এখন পর্যন্ত বিশেষ করে আমাদের বিভিন্ন ফেডারেশন বা বিভিন্ন স্পোর্টসের যারা প্রতিনিধি রয়েছেন, বাংলাদেশকে যারা রিপ্রেজেন্ট করছেন, আমরা তাদেরকে বেতন কাঠামোর আওতায় এনে তাদেরকে ক্রিয়া ভাতা প্রদান করতে যাচ্ছি এবং তাদেরকে সম্মানিত করার জন্য তাদেরকে আমরা ক্রিয়া কার্ড উপহার দিব। এবং তারা রিসেন্টলি আমরা যদি 2025-এর তারা যেই সকল টুর্নামেন্টে সাফল্য অর্জন করেছে, আমাদের বিভিন্ন স্পোর্টসের যারা চ্যাম্পিয়নশিপ অর্জন করেছে, যারা গোল্ড মেডেল পেয়েছে, যারা রৌপ্য পদক পেয়েছে, যারা ব্রোঞ্জ পেয়েছে বিভিন্ন সেক্টরে, স্পেশালি আপনাদের সকলেই অবগত আছেন আমাদের প্যারা অলিম্পিকে যারা গোল্ড মেডেল পেয়েছে, বিশেষ চাহিদা সম্পন্ন যারা ব্যক্তিবর্গ রয়েছেন, ক্রীড়াবিদ রয়েছেন, তাদের সকলকেই আমরা বেতন কাঠামোর আওতায় এনে তাদেরকে ক্রিয়া ভাতা প্রদান করতে যাচ্ছি। এবং এখানে আপনারা শুনে খুশি হবেন যে আমরা সকল স্পোর্টসকে সমান গুরুত্ব দিচ্ছি। সেখানে ফুটবল, সেখানে ক্রিকেট, সেখানে হকি, সেখানে আমাদের আর্চারি, আমাদের ভলিবল, হ্যান্ডবল, সাঁতার থেকে শুরু করে সকল স্পোর্টসকে আমরা সমান গুরুত্ব দিয়ে আমরা প্রত্যেকটি জাতীয় ক্রীড়াবিদ যারা রয়েছে, আমরা প্রাথমিক পর্যায়ে আমাদের যেহেতু 30শে মার্চ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি আনুষ্ঠানিকভাবে বেতন কাঠামোর আওতায় এনে ক্রিয়া ভাতা প্রদান কার্যক্রম উদ্বোধন করতে যাচ্ছেন এবং সেই উদ্বোধনী অনুষ্ঠানে তিনি সকল খেলোয়াড়দেরকে বেতন কাঠামোর আওতায় নিয়ে আসবেন। পাশাপাশি আমাদের ক্রিয়া কার্ড প্রদান করা হবে এবং 25-এর যে জানুয়ারি থেকে শুরু করে আজকে পর্যন্ত যারা সাফল্য অর্জন করেছে তাদেরকে আমরা পুরস্কৃত করব এবং তারা যে বাংলাদেশের জন্য আন্তর্জাতিক অঙ্গন থেকে যে সাফল্য নিয়ে এসছে, সেই সাফল্যকে উৎসাহিত করার জন্য আমরা সেই সকল ক্রীড়াবিদদেরকে আমরা পুরস্কারের মাধ্যমে তাদেরকে উৎসাহিত করব ইনশাআল্লাহ। ঠিক এইভাবে আমরা চিন্তা করেছি যে আগামী 30শে মার্চ
সকাল 10টায় আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জাতীয় ক্রীড়াবিদদের বেতন কাঠামোর আওতায় এনে ক্রীড়া ভাতা প্রদান কার্যক্রম উদ্বোধন, পাশাপাশি আমাদের ক্রীড়া কার্ড এবং যারা সাফল্য অর্জন করেছে সেই সকল ক্রীড়াবিদদেরকে আমরা পুরস্কৃতর মাধ্যমে আমরা আমাদের যে আগামীর বাংলাদেশের যে ক্রীড়াঙ্গনকে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তৃণমূল পর্যায় থেকে শুরু করে জাতীয় পর্যায় পর্যন্ত আমরা যাতে খেলাধুলাকে সমান গুরুত্ব দিয়ে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমরা একটি ক্রীড়াবান্ধব পরিবেশ ক্রীড়াবান্ধব দেশ হিসেবে বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে পরিকল্পনা আমরা হাতে নিয়েছি সেই বাস্তবায়ন কার্যক্রম ইনশাআল্লাহ 30শে মার্চ থেকে শুরু করব এবং পর্যায়ক্রমে আপনারা সকলেই অবগত আছেন যে আমরা জাতীয় পর্যায়ে আমরা 4র্থ শ্রেণী থেকে জাতীয় শিক্ষাক্রমে আমরা খেলাধুলাকে বাধ্যতামূলক করতে যাচ্ছি। আমরা নতুন করে স্পোর্টস আগামী মাসেই আমরা হয়তোবা এপ্রিলের শেষের দিকে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর উপস্থিতির মাধ্যমে আমরা নতুন করে স্পোর্টস আমরা 64টি জেলায় আমরা উদ্বোধন করব ইনশাআল্লাহ। কারণ আপনারা সকলেই জানেন যে আমরা আগামী অর্থ বছর থেকে আমাদের জুনের পর থেকে ইনশাআল্লাহ আমরা এই নতুন করে স্পোর্টসটি আমরা 495টি উপজেলা দিয়ে শুরু করব ইনশাআল্লাহ। যেহেতু আমরা দায়িত্ব নেওয়ার পরে আমাদের হাতে সময় খুব কম পেয়েছি তো আমরা সেই লক্ষ্যে আমরা আগামী জুনের আগে আমরা চেষ্টা করছি যে আমরা এই এপ্রিলের শেষের দিকে আমরা উদ্বোধন করে আমরা 64টি জেলায় যাতে নতুন করে স্পোর্টসের মাধ্যমে আমাদের যে লক্ষ্য রয়েছে যে তৃণমূল থেকে প্রতিভা অন্বেষণের মাধ্যমে আমরা খেলাধুলাকে একদম তৃণমূল পর্যায়ে অজপাড়াগায়ে ছড়িয়ে দিতে চাই, সেইভাবে আমাদের লক্ষ্য নিয়ে আমাদের এবং সেখান থেকে যেই সকল প্রতিভাবান খেলোয়াড়দেরকে আমরা অন্বেষণ করতে পারবো তাদেরকে আমরা ক্রীড়াবৃত্তি প্রদান করব সরকারিভাবে এবং তাদের জন্য আমাদের বিভিন্ন বিভাগীয় শহরে যে বিকেএসপি শাখাগুলো রয়েছে আপনারা সকলেই জানেন যে ঢাকার যে বিকেএসপি সেখানেই আসলে বেসিক্যালি সকল ধরনের সুযোগ সুবিধা ফাংশন করে, বাট অন্যান্য বিকেএসপিগুলোতে কিন্তু সেই ধরনের সুযোগ সুবিধা এখন পর্যন্ত শুরু হয়নি। বাট এদের মধ্যে আমাদের যে মহাপরিচালক রয়েছেন আমাদের বিকেএসপির তাকে নির্দেশনা দেওয়া হয়েছে যে আমাদের অন্যান্য যে বিকেএসপিগুলো রয়েছে বিভাগীয় শহরে সে সকল বিকেএসপিগুলোকে যাতে আমরা সচল করে আমরা যাতে সকল প্রকার সুযোগ সুবিধা যাতে আমাদের ঢাকার বিকেএসপি যেই ধরনের সুযোগ সুবিধা রয়েছে সেই সুযোগ সুবিধাগুলো যাতে আমরা এনশিওর করতে পারি। এভাবে আমরা আমাদের যে প্রতিভাবান খেলোয়াড়দেরকে আমরা পাবো তাদেরকে এইভাবে ক্রীড়াবৃত্তির মাধ্যমে আমরা তাদেরকে সকল দায় দায়িত্ব সরকারের থেকে আমরা বহন করব ইনশাআল্লাহ। ঠিক তারপরে আমাদের যেটি রয়েছে যে জানেন আপনাদের যে 64টি জেলায় আমরা স্পোর্টস ভিলেজ আমরা তৈরি করতে চাই, নির্মাণ করতে চাই এবং সেখানে অবকাঠামোর থেকে আমরা খেলার মাঠটিকে ওপেন রাখতে চাই যাতে সবাই যাতে খেলতে পারে, সবাই যাতে সকল সুযোগ সুবিধা পায় এবং সেখানে আমরা ইনডোর সুবিধা সম্পন্ন সকল সুযোগ সুবিধা নিশ্চিত করব। যেহেতু আমাদের যে বাজেটের যে বিষয়টি রয়েছে আমরা আগামী অর্থ বছরে আমাদের যে পরিকল্পনাগুলো রয়েছে সেই পরিকল্পনা মাফিক আমরা সেই বাজেটগুলো নিয়ে ইতিমধ্যে আমাদের আন্তঃমন্ত্রণালয়ে আমাদের আলাপ আলোচনা চলছে যে কিভাবে আমরা যেই নির্বাচনী ইশতেহারের যে কার্যক্রমগুলো বাস্তবায়নের জন্য যেই পরিমাণ বাজেট দরকার সেটি আমরা সরকারের কাছে এবং আমরা আমাদের যে অর্থ মন্ত্রণালয়ের কাছে সেটি বরাদ্দ আমরা চাইব। এভাবে আমাদের 64টি জেলার যে স্পোর্টস ভিলেজ রয়েছে সেখানে আমরা আশা করছি যে পর্যায়ক্রমে বিশেষ করে আমরা এই অর্থ বছরে 10টি স্পোর্টস ভিলেজের জন্য আমরা আহ্বান করব বা বরাদ্দ চাওয়ার জন্য। পাশাপাশি আমরা পর্যায়ক্রমে আমাদের যেই 495টি উপজেলায় আমাদের যে মিনি স্টেডিয়ামের কাজ প্রথম ধাপে শেষ হয়েছে কিছু অংশ, দ্বিতীয় ধাপের কাজ চলমান রয়েছে এবং তৃতীয় ধাপেও আমাদের কাজ খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ আমরা শুরু করতে পারবো বলে বিশ্বাস করি। এভাবে আমরা সারা বাংলাদেশের ঢাকা মহানগর সহ গ্রামীণ জনপদে আমরা চাই, ইতিমধ্যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী একটি কমিটি করে দিয়েছেন, সেখানে আমি সহ আমাদের সদস্য সচিব হিসেবে আমাদের সেক্রেটারি হিসেবে আমাদের সচিব মহোদয় রয়েছেন এবং এখানে আমাদের গৃহায়ণ প্রতিমন্ত্রী এবং আমাদের স্থানীয় সরকার প্রতিমন্ত্রী সহ
আমাদের বিভিন্ন মন্ত্রণালয়ের সচিববৃন্দরা এখানে রয়েছেন এই কমিটিতে, যে আমরা ঢাকা মহানগর সহ সারা বাংলাদেশে কিভাবে মাঠগুলোকে সংরক্ষণ করতে পারি। যেহেতু আমরা যে পরিকল্পনা নিয়েছি সেই পরিকল্পনা বাস্তবায়নের জন্য এবং আমাদের তৃণমূল পর্যায়ে খেলাধুলাকে ছড়িয়ে দেওয়ার জন্য আমাদের মাঠের কোনো বিকল্প নেই। এই জন্য মাঠ সংরক্ষণকেও আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি এবং আশা করি যে আমাদের যে প্রথম কার্যক্রম, যেটি আমি ইতিমধ্যে বলেছি, যে বেতন কাঠামোর আওতায় এনে খেলোয়াড়দেরকে, জাতীয় খেলোয়াড়দেরকে ক্রীড়া ভাতা প্রদান করা, এবং আগামী এপ্রিলের শেষের দিকে আমরা আশা করছি যে নতুন করে স্পোর্টস আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর মাধ্যমে আমরা প্রথম পর্যায়ে 64টি জেলায় একই দিনে উদ্বোধন করতে পারবো ইনশাল্লাহ। এবং পর্যায়ক্রমে আমরা খেলাধুলাকে বাধ্যতামূলক করার জন্য ইতিমধ্যে আমাদের শিক্ষা মন্ত্রণালয়ের শিক্ষামন্ত্রী এবং আমাদের সচিব মহোদয়েরা ইতিমধ্যে কাজ শুরু করেছেন, যে আগামী শিক্ষাবর্ষে আমরা প্রথমত আমরা 7টি ইভেন্টকে বাধ্যতামূলক করতে চাই। সেই পর্যায়ে ইতিমধ্যে আমাদের কার্যক্রম চলমান রয়েছে এবং আমাদের যেটি আমি বললাম যে মাঠের জন্য আমাদের ইতিমধ্যে কার্যক্রম শুরু করেছি, যে পর্যায়ক্রমের আমরা ইনশাল্লাহ তৃণমূল পর্যায় থেকে শুরু করে আমাদের ঢাকা মহানগরীতে আসলে খেলার মাঠের অনেক অভাব, আপনারা সবাই অবগত আছেন। এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে আমরা চেষ্টা করছি 2টি কিংবা 3টি ওয়ার্ডের মাঝখানে একটু বড় যদি বৃহৎ একটি জায়গা পাই, সেগুলো আমাদের স্থানীয় সরকারের আন্ডারে রয়েছে কিছু জায়গা রয়েছে আমাদের গৃহায়নের আন্ডারে। সবার সাথে কথা বলে কিভাবে আমরা সেই খালি জায়গাগুলোতে স্থাপনা তৈরি না করে আমরা আমাদের এলাকার যারা সাধারণ বাচ্চারা রয়েছে, যারা এলাকাবাসী রয়েছে, আমাদের যুবক তরুণরা রয়েছে, তারা যাতে খেলার মাঠের উপযোগী তৈরি করে তাদেরকে খেলার মাঠ তৈরি করে দিতে পারি, সেইভাবে আমরা কাজ করে যাচ্ছি। এবং আপনারা জানেন যে দেশের 495টি উপজেলায় আমরা ক্রীড়া অফিসার আমরা নিয়োগ করতে চাই, যাতে একদম তৃণমূল পর্যায়ে যেহেতু আমরা খেলাধুলাকে ছড়িয়ে দিতে চাই, সেই ক্ষেত্রে উপজেলা পর্যায়ে যদি আমাদের জেলা ক্রীড়া অফিসারের মতো যদি উপজেলা পর্যায়ে যদি আমরা ক্রীড়া অফিসার নিয়োগ দিতে পারি, তাহলে সেই খেলার জবাবদিহিতাটাও কিন্তু আমরা অনেক বেশি পাবো আশা করছি। ঠিক একইভাবে আমরা যেহেতু জানেন যে আপনারা 1,48,000 আমাদের শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, আমরা চাইলেই এখন প্রত্যেকটি প্রতিষ্ঠানে বিষয়ভিত্তিক ক্রীড়া শিক্ষক নিয়োগ দিতে পারবো না, এটি অসম্ভব একটি ব্যাপার। কারণ আমাদের এত স্পোর্টসের শিক্ষকও নাই বা এত স্পোর্টস ব্যাকগ্রাউন্ডের শিক্ষকও আমরা পাবো না। সেই ক্ষেত্রে আমাদের যেটি নতুন পরিকল্পনা রয়েছে, যে আমরা 495টি উপজেলায় যে স্কুলগুলো থাকবে, সকল স্কুলের জন্য আমরা প্রত্যেকটি বিষয়ভিত্তিক 3 জন করে ক্রীড়া শিক্ষক নিয়োগ দিব। এভাবে আমরা যদি 7টি সাবজেক্টকে বাধ্যতামূলক করি, তাহলে 3 7 21 আর একজন হচ্ছে ক্রীড়া অফিসার, এই 22 জনকে নিয়ে প্রত্যেকটি উপজেলায় আমাদের যে খেলাধুলাকে বাধ্যতামূলক করার মাধ্যমে এবং সেখানে খেলাধুলাতে উত্তীর্ণ হতে হবে, যেভাবে আমাদের বাংলা, ইংলিশ বা অন্যান্য সাবজেক্টে আমাদের বাচ্চাদেরকে পাশ করতে হয়, উত্তীর্ণ হতে হয়, ঠিক সেইভাবে থিওরিক্যালি এবং প্র্যাকটিক্যালি তাদেরকে উত্তীর্ণ হয়ে কিন্তু সেই পরীক্ষায় পাশ করতে হবে। যার কারণে হচ্ছে যে প্রত্যেকটি বাবা মা বা প্রত্যেকটি শিক্ষার্থী যাতে খেলার মাঠে থাকে এবং খেলার মাঠে থাকার মাধ্যমে তারা কিন্তু সেই ডিভাইস থেকে দূরে থাকবে, তারা মাদকের যে করাল গ্রাসে আক্রান্ত হয়ে আমাদের যুব সমাজ ধ্বংসের পথে চলে গেছে, সেইখান থেকেও কিন্তু তারা দূরে সরে আসবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। পাশাপাশি আপনারা জানেন যে আমাদের ইতিমধ্যে আমি বলেছি যে আমাদের বাংলাদেশের ঢাকা যে সাভারে অবস্থিত যে বিকেএসপি রয়েছে, সেই বিকেএসপিতে আমাদের আসলে সবাই দেখা যায় সেই বিকেএসপি কেন্দ্রিক হয়ে যায়, সারা বাংলাদেশ থেকে সবাই এসে এই বিকেএসপিতে ভর্তি হতে চায়। তো সেটিকে আমরা আরও সারা বাংলাদেশের প্রত্যেকটি বিভাগে ছড়িয়ে দেওয়ার জন্য ইতিমধ্যে যেটি বলেছি, যে আমি আমাদের মহাপরিচালক যে ডিজি রয়েছেন আমাদের বিকেএসপির, তাকে নির্দেশনা দেওয়া হয়েছে যে প্রত্যেকটি বিকেএসপির কোথায় কোথায় আমাদের কি করণীয় রয়েছে, কি ফ্যাসিলিটিস দরকার, কি সুযোগ সুবিধা দরকার, সেগুলো আমরা যাতে করে আমরা সেই বিকেএসপিগুলোকে যাতে সচল করতে পারি। কারণ আমরা অবকাঠামো তৈরির চেয়ে আমরা যেগুলো আমাদের রয়েছে প্রতিষ্ঠান, সেগুলোকে যদি বলি এক কথা যে ঘষা মাজা করে কিভাবে সচল করা যায়, সেদিকে আমরা বেশি মনোযোগী হচ্ছি। পাশাপাশি আমাদের গ্রামীণ জনপদের কথা বলেছি এবং বিশেষ করে যে বিষয়টিকে আমরা সমানভাবে গুরুত্ব দিতে চাই, যারা আমাদের সুস্থ ক্রীড়াবিদ রয়েছেন তাদের পাশাপাশি আমরা আমাদের যারা বিশেষ চাহিদা সম্পন্ন আমাদের ক্রীড়াবিদ রয়েছেন, আমাদের প্রতিবন্ধীরা রয়েছেন, তাদের সাথে ইতিমধ্যে আমরা একটি মতবিনিময় সভা করেছি এবং তাদের মাধ্যমে আমরা আশা করি যে প্যারা অলিম্পিক বা স্পেশাল অলিম্পিক বা স্পেশাল যে খেলাগুলো হয়ে থাকে সেখানেও আমরা
সুস্থ ক্রীড়াবিদদের পাশাপাশি সেই খেলাগুলোকে সমান গুরুত্ব দিচ্ছি। এবং আমাদের যারা ক্রীড়া ভাতার আওতায় আসবে তারা কিন্তু এখানে সবাই রয়েছে। আমরা সুস্থ বন্দী যারা বিশেষ চাহিদা সম্পন্ন ক্রীড়াবিদ রয়েছেন তাদেরকেও কিন্তু সমান গুরুত্ব দিয়ে এবং সবাই বা সমান ক্রিয়া ভাতা এটা প্রদান করা হবে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ইনশাআল্লাহ আগামী 30শে মার্চ সকাল 10টায় তিনি আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রম উদ্বোধন করবেন এবং এই কার্যক্রম উদ্বোধনের জন্য আমরা চাই যে আপনাদের সকলের সহযোগিতা আমি আশা করি, কারণ আপনাদের সাথে আমার অ্যাজ এ স্পোর্টসম্যান হিসেবে, ফুটবলার হিসেবে দীর্ঘদিন আপনাদের সাথে পথ চলেছি সেই থেকে, এবং আপনারাও দীর্ঘদিন ধরে এখন অনেকেই অনেক নতুন মুখ রয়েছেন এবং অনেক পুরাতন মুখও যারা উপস্থিত রয়েছেন। আমি আশা করি প্রধানমন্ত্রী যে লক্ষ্য, যে উদ্দেশ্য নিয়ে আগামীর স্পোর্টসকে কিভাবে তিনি সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন তার ইতিমধ্যে কিছুটা প্রমাণ কিন্তু আপনারা পেয়েছেন। যে গত 26শে মার্চ হঠাৎ করেই তিনি আমাদের স্বাধীনতা দিবস উপলক্ষে যে একটি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে সেখানে তিনি উপস্থিত হয়েছেন এবং তিনি কিন্তু আকস্মিকভাবে উপস্থিত হয়েছে। এমন না যে তিনি আগে থেকেই প্রিপারেশন নিয়ে বলে কয়ে এসছেন, তাহলে কিন্তু দেখা যেত যে আমাদের দর্শক ভরা গ্যালারিতে দর্শক ভরা থাকতো। কিন্তু হঠাৎ করে তিনি আসার মাধ্যমে তিনি কিন্তু একটি বিষয়ে প্রমাণ করেছেন ইতিমধ্যেই, যে তিনি বাংলাদেশের একজন সাধারণ মানুষের যে প্রতিনিধি হয়ে উঠে তিনি বাংলাদেশের সাধারণ মানুষের প্রত্যেকটি সেক্টরে যে প্রত্যাশাগুলো রয়েছে সেই প্রত্যাশা পূরণ করার জন্য তিনি কিন্তু সার্বক্ষণিকভাবে কাজ করে চলেছেন এবং বাংলাদেশের স্পোর্টসকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার মাধ্যমে তিনি বিশ্বাস করেন যে আমরা তৃণমূল পর্যায়ে যদি খেলাধুলাকে ছড়িয়ে দিতে পারি, আমরা যুব সমাজের কাছে যদি খেলাধুলাকে ছড়িয়ে দিতে পারি, তাহলে আমাদের পারিবারিক ব্যবস্থাপনা, আমাদের সামাজিক ব্যবস্থাপনায় সর্বোপরি একটি রাষ্ট্রীয় যে ব্যবস্থাপনা রয়েছে সেখানে একটি আমূল পরিবর্তন আমরা আনতে পারবো বলে বিশ্বাস করি। এবং আমরা আশা করি যে স্পোর্টস এমন একটি মাধ্যম, এখানে দেখা যায় যে অনেক সময় আপনারা বলেন যে আপনি বোধহয় ক্রিকেট নিয়ে বেশি কথা বলছেন, আপনি বোধহয় ফুটবল নিয়ে কম বলছেন। বিষয়টা সেইখানে না, বিষয়টা হচ্ছে যে আমরা প্রত্যেকটি খেলাকে সমান গুরুত্ব দিতে চাই। আমি যেমন ক্রিকেটকে নিয়ে বলবো, আমি ফুটবলকে নিয়ে বলবো, আমি আমার আর্চারিকে নিয়ে বলবো, এবং আমি ইতিমধ্যে আমাদের আর্চারিতে যারা এশিয়ান কাপে যারা গোল্ড মেডেল পেয়েছেন আমি তাদেরকে ইতিমধ্যে অভিনন্দন জানিয়েছি এবং তাদেরকে আগামীকালকে তারা দুপুর 2টা বোধহয় 30 মিনিটে এই সময় বোধহয় তারা ল্যান্ড করবেন। যদিও আমার আগামীকালকে জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্ব রয়েছে, এই প্রশ্নোত্তর পর্ব যদি না থাকতো তাহলে আমি নিজেই সশরীরে তাদেরকে গিয়ে রিসিভ করতাম এবং আমি ছোট ছোট খেলাগুলো থেকে শুরু করে সকল খেলাগুলোকে সমান গুরুত্ব দিতে চাই। এই জন্য আমি আপনাদের সকলের কাছে সহযোগিতা চাই। যেমন আগামী 3 তারিখে আমি শুনেছি, আমাকে ইতিমধ্যে আমন্ত্রণ জানানো হয়েছে যে আমাদের কক্সবাজারে যে সার্ফিংয়ের একটি টুর্নামেন্ট বোধহয় উদ্বোধন হবে এবং ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ, এবং আমি কিন্তু সেখানে আমন্ত্রণ গ্রহণ করেছি এবং আমি নিজে উপস্থিত থেকে সেই খেলাটাকে উদ্বোধন করতে চাই, ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ। এই কথাটি বলার উদ্দেশ্য হচ্ছে যে সকল খেলাই কিন্তু আমাদের, ক্রিকেট আমাদের, ফুটবল আমাদের, আমাদের সার্ফিং আমাদের, আমাদের আর্চারি আমাদের, আমাদের শুটিং আমাদের। আমি সকল খেলাধুলাকে সমান গুরুত্ব দিয়ে আমি প্রত্যেকটি ফেডারেশনের জন্য, ইতিমধ্যে আপনারা সকলেই জানেন যে ফেডারেশনগুলোকে কীভাবে স্বাবলম্বী করা যায় সে বিষয় নিয়ে ইতিমধ্যে আমি অর্থমন্ত্রীর সাথে আমাদের কথা হয়েছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কিছু নির্দেশনা আমাকে দিয়েছেন। আমি বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সাথে কথা বলেছি, বাংলাদেশের যে আর্থিক প্রতিষ্ঠানগুলো রয়েছে ব্যাংকগুলোর সাথে কথা বলেছি, তারা আন্তরিকতা প্রকাশ করেছেন। আমরা একটি নিয়মের ভিতরে থেকে একটি সিস্টেমেটিক ওয়েতে আমরা সকলেই ক্রীড়া সাংবাদিক, ক্রীড়া সংগঠক, ক্রীড়াবিদ, আমাদের স্পোর্টস মিনিস্ট্রি বা আমাদের যে কর্পোরেট হাউসগুলো রয়েছে সবাইকেই সামগ্রিকভাবে একত্রিত করে আমরা আমাদের যে দীর্ঘ সময়, যে আমি যখন খেলোয়াড় ছিলাম যে বিষয়গুলি নিয়ে সবসময় আমাদের ক্রীড়া সংগঠকদের উদ্দেশ্যে বলেছিলাম যে এটা দরকার, এটা করেন, আপনাদের মাধ্যমেই বলেছি। তো যেহেতু এখন আমি একটি দায়িত্বশীল জায়গায় রয়েছি, সেই দায়িত্বশীল জায়গায় থেকে আমি মনে করি সেই কাজগুলো এখন সমাধান করা আমার দায়িত্ব এবং সেটি আমার নৈতিক দায়িত্ব। সেই নৈতিক দায়িত্ব থেকে আমি মনে করি যে শুরু করি। এখানে আমাদের জানেন যে অনেক সীমাবদ্ধতা রয়েছে, আমাদের বাজেটিংয়ের অনেক
ইকুয়েশন রয়েছে, সব কিছু মিলিয়ে আমরা যাতে শুরুটা করতে পারি, সেই শুরুটার জন্য আমি আপনাদের সকলের কাছে সহযোগিতা চাই এবং আশা করি যে আগামী 30শে মার্চ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বেতন কাঠামোর আওতায় এনে ক্রীড়া ভাতা প্রদান কার্যক্রম উদ্বোধনের মাধ্যমে বাংলাদেশের ইতিহাসে ক্রীড়াবিদদেরকে যেই সম্মাননা তিনি প্রদান করবেন, বাংলাদেশের ইতিহাসে খেলোয়াড়দেরকে সরকারিভাবে বেতন কাঠামোর আওতায় এনে ক্রীড়া ভাতা প্রদানের মাধ্যমে যে যাত্রা আমরা শুরু করতে চাই, আমি বিশ্বাস করি আমাদের সকল জাতীয় ক্রীড়াবিদ যেভাবে উৎসাহিত হবে, ঠিক তৃণমূল থেকে বেড়ে ওঠা যারা ভবিষ্যৎ স্বপ্ন দেখে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবে, তারাও অনেক বেশি উৎসাহিত হবে। বিশেষ করে যারা বিশ্বাস করে যে না, খেলাধুলাকেও পেশা হিসেবে প্রতিষ্ঠিত করা যায়, খেলাধুলাকেও পেশা হিসেবে বেছে নেওয়া যায়, সেই সকল পরিবার তাদের আস্থা এবং ভরসার একটি জায়গা তৈরি হবে বলে আমি বিশ্বাস করি। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আপনারা এই দীর্ঘ সময় ধরে আজকে এখানে উপস্থিত হয়ে আমাদের এই প্রেস কনফারেন্সে উপস্থিত হয়েছেন এবং আশা করি আগামী 30শে মার্চের পরে আস্তে আস্তে করে আপনাদের সামনে যে বিষয়গুলো আমি উপস্থাপন করেছি সেগুলো আস্তে আস্তে করে ইনশাআল্লাহ একটি একটি করে আমরা বাস্তবায়নের দিকে যাব। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। ডেফিনেটলি এটা তো বলার অপেক্ষা রাখে না। আমরা ইতিমধ্যে আন্তঃমন্ত্রণালয়ের, আমরা যেমন স্পোর্টস মিনিস্ট্রি, আমাদের গৃহায়ন এবং আমাদের স্থানীয় সরকার, 3 প্রতিমন্ত্রী আমরা বসে এবং আমাদের সচিব মহোদয়েরা বসে আমরা কিন্তু ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছি যে ঢাকা মহানগরীতে কোথায় কোথায় খালি জায়গা রয়েছে, কারা কারা দখল করে রেখেছে, এগুলো ইতিমধ্যে কিন্তু একটি আলোচনার পর্যায়ে আমাদের রয়েছে এবং আমরা এখন আগামী 30শে মার্চের পরে এই কাজগুলো নিয়ে আমরা আমাদের একদম অফিসিয়ালি দৃশ্যমান কার্যক্রম আমরা শুরু করব। সো দ্যাট আপনারা একটু সহযোগিতা করেন। শুধু আমি গাবতলী মাঠের কথা বলছি না, আপনাদের মাধ্যমে যদি দখল হওয়া বিভিন্ন জায়গায় যদি মাঠ থেকে থাকে সেগুলো যদি আপনারা অবগত করেন আমাদেরকে, আমরা তাৎক্ষণিকভাবে আমরা যে সংশ্লিষ্ট মন্ত্রণালয় রয়েছে তাদের সাথে কথা বলে আমরা সরাসরি গিয়ে সেগুলোকে আমরা মুক্ত করতে চাই। আপনাদের এই ক্ষেত্রে আপনাদের সহযোগিতা প্রয়োজন আমাদের। আরেকটা বিষয় একটু বলি, আমি আরেকটা বিষয় একটু মিস করে গিয়েছি, আমার কাছে মনে হয় আপনাদের একটু অবগতর জন্য বলি যে আমরা 30শে মার্চ আমাদের সেই দিন যাদেরকে আমরা সংবর্ধনা দিব তাদেরকে আমরা আনুষ্ঠানিকভাবে ক্রীড়া ভাতার আওতায় এনে তাদেরকে ক্রীড়া ভাতা প্রদান করা হবে। তার পরবর্তীতে আমাদের লক্ষ্য হচ্ছে টোটাল 500 জন ক্রীড়াবিদদেরকে আমরা ক্রীড়া ভাতা ক্রীড়া বেতন কাঠামোর আওতায় এনে ক্রীড়া ভাতা প্রদান করব। সো বাকি যারা থাকবে, যেহেতু এখানে একটি যাচাই বাছাইয়ের বিষয় রয়েছে, সেই যাচাই বিষয়ের জন্য আমরা একসাথে আসলে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তার যে তেজগাঁর যে পিএম অফিস রয়েছে সেখানে শাপলা হলে সেটি অনুষ্ঠিত হবে। সেখানে আসলে পর্যাপ্তভাবে এত ক্রীড়াবিদদেরকে একসাথে করাটাও অসম্ভব এবং অনেকে বিভিন্নভাবে বিভিন্ন দেশে এখনও খেলার ভিতরে রয়েছেন। আমরা চেষ্টা করব যে যেহেতু এপ্রিল থেকে আমরা শুরু করছি ক্রীড়া ভাতাটি প্রদান করার জন্য, তো এপ্রিল থেকে আমরা ইনশাল্লাহ 500 জনকেই আমরা সেই বেতন কাঠামোর আওতায় এনে সকলকেই ক্রীড়া ভাতাটি প্রদান করব ইনশাল্লাহ। হয়তোবা 30শে মার্চ আমরা যে সকল ক্রীড়াবিদরা সেখানে সেদিন থাকবেন তাদেরকে আমরা বেতন কাঠামোর আওতায় আনছি। পাশাপাশি উইদিনে 7 ডেজ আমরা 7 দিনের ভিতরেই বাকিদের তালিকাগুলো যাচাই বাছাই করে তাদেরকেও ইনশাল্লাহ আমরা সেই বেতন কাঠামোর আওতায় এনে তাদেরকেও সেই ক্রীড়া ভাতাগুলো আমরা ইনশাল্লাহ প্রদান করব। থ্যাংক ইউ। ক্রিয়া কার্ডটা হচ্ছে বেসিক্যালি এটি একটি সম্মান দেওয়া। আপনারা জানেন যে বিভিন্ন আমাদের যেটি পরিকল্পনা রয়েছে ক্রিয়া কার্ডের মাধ্যমে আমরা আমাদের এই জাতীয় ক্রীড়াবিদদেরকে বিভিন্ন সুযোগ সুবিধা নিশ্চিত করতে চাই। যদিও সেটি আমাদের চলমান রয়েছে কার্যক্রম, বাট আমরা আনুষ্ঠানিকভাবে আমাদের জাতীয় ক্রীড়াবিদদেরকে জাতীয় যে ক্রিয়া কার্ড সেটি প্রদানের মাধ্যমে তাদের যে বায়োগ্রাফি, তাদের যে ডিটেলস ডাটা সব কিছু সংরক্ষিত করা, পাশাপাশি তাদেরকে এই ক্রিয়া কার্ডের মাধ্যমে আমরা বিভিন্ন ফ্যাসিলিটিস তাদেরকে ইনশিওর করতে চাই। সেটি পর্যায়ক্রমে পরবর্তীতে আপনাদেরকে জানানো হবে ইনশাল্লাহ। না, শুধু জাতীয় পর্যায়ে যারা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছে, এবং আরেকটি বিষয় রয়েছে, আমরা এই যে জাতীয় পর্যায়ে যাদেরকে ক্রিয়া ভাতা প্রদান করব, এইটার কিন্তু 4 মাস পর পর আমরা রিভিউ করব। তাদের পারফরমেন্সের উপরে নিশ্চিত করে কিন্তু সেটা সংযোজন বিয়োজন হবে। সো এখানে কিন্তু এটি একটি চলমান প্রক্রিয়া। 4 মাস পর পর আমরা রিভিউ করে তারা যদি তাদের সেই পারফরমেন্স ধরে রাখে তারা কন্টিনিউ করবে, যদি কেউ তাদের পারফরমেন্স থেকে সরে যায় তখন তারা বাদ পড়ে যাবে। আমাদের প্রথম পর্যায়ে আমরা 129 জনকে দিচ্ছি, 129 জনকে দিচ্ছি এবং এখানে আমাদের ইভেন্ট রয়েছে আর্চারি, বক্সিং,
ইয়োগা, জিমন্যাস্টিক্স রয়েছে, ক্যারাম রয়েছে, সুইমিং রয়েছে, ভারোত্তোলন রয়েছে, উশু রয়েছে, অ্যাথলেট রয়েছে, প্যারা, জ্যাভলিন রয়েছে আমাদের, তারপরে হচ্ছে আমাদের ফ্রি স্টাইল সুইমিং রয়েছে, এগুলো প্যারার, হুইল চেয়ার রয়েছে, বাস্কেটবল, আমাদের নারী দল রয়েছে প্যারার, এখানেও অ্যাথলেটিক্সের রয়েছে, কারাতে রয়েছে, সেপাক টাক্রো, আপনারা বোধহয় খেলাটি জানেন, আমি নতুন যদিও শুনেছি নতুন খেলাটি। এখানে নারী দল এবং পুরুষ দল রয়েছে, আমাদের ফুটসাল নারীরা রয়েছে, তারপরে আমাদের ব্রিজ রয়েছে পুরুষ দল, আমাদের টেবিল টেনিস রয়েছে, কাবাডি নারী দল রয়েছে, ভলিবল নারী দল রয়েছে এবং ব্যাডমিন্টন। আমরা প্রথম পর্যায়ে এই কয়েকটি ইভেন্টের 129 জন ক্রীড়াবিদকে আমরা বেতন কাঠামোর আওতায় এনে তাদেরকে ক্রিয়া ভাতা প্রদান করব, পাশাপাশি তাদের যে সাফল্য অর্জন করেছে তাদেরকে সেই সাফল্যের জন্য সংবর্ধনা দেওয়া হবে, তাদেরকে পুরস্কৃত করা হবে এবং প্রত্যেককে ক্রিয়া কার্ড দেওয়া হবে। পর্যায়ক্রমে আমরা অন্যান্য যে ইভেন্টগুলো রয়েছে যেমন ফুটবল রয়েছে আমাদের ফুটবল রয়েছে, অন্যান্য যারা জাতীয় দলের যারা রিপ্রেজেন্ট করে তাদের তালিকাগুলো সংরক্ষণ করে, আরও অন্যান্য যে ইভেন্টগুলো রয়েছে সেই তালিকাগুলো সংরক্ষণ করে আমরা যাচাই করে তারপরে তাদেরকেও ক্রিয়া ভাতার আওতায় নিয়ে আসবো। আমরা এটাকে একটু না, আমরা যেহেতু ক্রিকেটাররা অত্যন্ত মানে ফাইন্যান্সিয়ালি সলভেন্ট, আমার মনে হয় যে আমরা ক্রিকেটারদের বিষয়টা নিয়ে আমরা পরবর্তীতে ভাববো। আমরা আপাতত ফুটবল থেকে শুরু করে আমাদের যে সকল ফেডারেশনগুলো বা যে সকল ক্রীড়াবিদরা অত্যন্ত জরাজীর্ণ অবস্থায় রয়েছেন তাদেরকে আমরা সর্বোচ্চ সমানভাবে গুরুত্ব দিয়ে তাদেরকে আমরা এগিয়ে নিয়ে যেতে চাই। যেহেতু ক্রিকেটাররা তারা ফাইন্যান্সিয়ালি আলহামদুলিল্লাহ তারা একটি ভালো পর্যায়ে আছেন, তাদের বিষয়টি আমরা পরবর্তীতে বিবেচনা করবো ইনশাল্লাহ। 25 আমরা এখানে একটি বিষয় একটু বলি যে 25-এ যারা মানে সাফল্য পেয়েছে তাদেরকে আমরা প্রথমে কাঠামোর ভিতরে আনছি, বাট হকিতেও তারাও আসবে। না, আমি শেষ করি, তারাও আছে, হকি টিমও আসবে, হকিরও যারা হকি স্কোয়াড কতজনের হয় 18 জনই আসবে। তো যারা লাস্ট ন্যাশনাল টিমে যারা খেলেছে হকির তাদেরকে আমরা ওই 7 দিনের ভিতরে তালিকা করে তারপরে তাদেরকে সেটাকে অন্তর্ভুক্ত করা হবে, তারা কেউ বাদ করবে না। আমাদের এইটা অলরেডি কয়েকটা ধাপে বাছাই প্রক্রিয়া শেষে কিন্তু এই জায়গায় এসছে এবং এখানে যদি কেউ কোনোভাবে কোনো অনিয়ম বা যারা যোগ্য তাদেরকে বাদ দিয়ে কেউ কারো স্বজনপ্রীতি করার কোনো সুযোগ নেই এবং যে করবে সেই ফেডারেশনকে অবশ্যই জবাবদিহিতার ভিতরে আসতে হবে এবং এর ধরনের কোনো সুযোগ আমরা দিব না ইনশাল্লাহ। আমার কাছে বেসিক্যালি আমি একটু বলার উদ্দেশ্য হচ্ছে যে আমরা সকল খেলাকেই যারা আমার দেশের জন্য সম্মান বয়ে নিয়ে এসছে, যাদের দ্বারা আমরা পদক পেয়েছি, আমরা সকল খেলাকে সমান গুরুত্ব দিতে চাই। সেটা হয়তো বা আপনারা ফোকাস কম করছেন, বাট আমি চাই যে আজকের পর থেকে আপনারা সকল খেলাকে সমান ফোকাস করবেন, কারণ তাদেরকে যে সম্মান দেশ, সরকার এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দিচ্ছেন, আপনাদের মাধ্যমে সেই সকল খেলোয়াড়রা যদি বা সেই সকল ফেডারেশনগুলো বা সেই সকল ইভেন্টগুলো যদি ফোকাস হয় তাহলে কিন্তু সবাই কিন্তু শুধু ফুটবল আর ক্রিকেট খেলতে যাবে না, সকল খেলাতেই কিন্তু তারা অংশগ্রহণ করতে চান। না, নতুন করেই টোটালি আলাদা একটি কর্মসূচি আমাদের, এটির সাথে কোনোটার সাথে মিলবে না। অন্যান্যগুলি তাদের যে ধারাবাহিকতা রয়েছে, বাৎসরিক যে ক্যালেন্ডার থাকবে সেভাবে চলবে। আমাকে যেই ভাই বললেন যে মানে নতুন করে স্পোর্টসের যে একদম ইউনিয়ন পর্যায় থেকে, দেখেন আমরা একদম ইউনিয়ন লেভেল থেকে শুরু করে উপজেলা পর্যায়, উপজেলা থেকে জেলা পর্যায়ে, জেলা থেকে বিভাগ এবং বিভাগ থেকে আমরা জাতীয় পর্যায়ে এসে এই খেলাটি শেষ করতে চাই। কেউ যদি কোনোভাবে কাউকে বায়াস্ট করে কোনো স্বজনপ্রীতির আশ্রয় নেয় সে কিন্তু ওইখানেই থেমে যাবে, সে কিন্তু এগোতে পারবে না, কারণ আপনি প্রতিটা ধাপে কিন্তু আপনাকে সেই যোগ্যতার প্রমাণ দিতে হবে। সো আপনি হয়তো বা ইনিশিয়ালি ইউনিয়ন পর্যায়ে কাউকে ধরে হয়তো বা আপনি সুযোগ নিলেন, যদিও এটি সুযোগ নেই বলে আমি মনে করি, কারণ আমাদের ইতিমধ্যে জেলা যে ক্রীড়া অফিসার তাদের সাথে মিটিং করা হয়েছে এবং প্রত্যেকটি ইউনিয়ন লেভেলে, উপজেলা লেভেলে আমাদের যারা বিভিন্ন বিকেএসপির যারা দায়িত্বশীল জায়গায় রয়েছেন এবং আমাদের যারা ধরেন আপনার বিভিন্ন কোচ উপজেলায় রয়েছে, আমাদের যে উপজেলা ক্রীড়া সংস্থা রয়েছে, জেলা ক্রীড়া সংস্থা, সবাইকে কিন্তু আমরা এখানে ইনভলভ করছি। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে যেটি যে নতুন করে যে স্পোর্টসটি, এইখানে কিন্তু আমরা বয়সের একটি লিমিট আছে, আমরা 12 থেকে 14 বছরের বাচ্চাদেরকে দিয়ে কিন্তু আমরা এই নতুন করে স্পোর্টস একদম ইউনিয়ন থেকে শুরু করে জাতীয় পর্যায় পর্যন্ত আনবো। সো এই বয়সটা হচ্ছে বেড়ে ওঠা এবং এই বয়সটাই গড়ে তোলার কারণে কিন্তু আমরা এখান থেকে যেই সকল প্রতিভাবান খেলোয়াড়দেরকে আমরা পাবো তাদেরকে কিন্তু আমরা এই ক্রীড়াবৃত্তি প্রদান করব।
এবং তাদেরকে কিন্তু বিভিন্ন বিভাগীয় শহরে যে বিকেএসপিতে তাদেরকে পড়াশোনা এবং সকল খেলাধুলার সুযোগ সুবিধা তাদেরকে নিশ্চিত করা হবে। এইভাবে আমরা শুরু করছি। সো কোথাও যদি আমরা কোনো অনিয়ম বা কোনো কিছু দেখি তাৎক্ষণিকভাবে সেটার ব্যবস্থা নেওয়া হবে। বাট আমার কাছে যেটি মনে হয় যে যারা যোগ্য, যারা প্রতিভাবান, যারা মেধাবী, তারা তাদেরকে কেউ আটকাতে পারবে না। বাট যারা অনিয়ম করে আসার চেষ্টা করবে কোনো স্বজনপ্রীতির মাধ্যমে, তারা কিন্তু একটি পর্যায়ে গিয়ে থেমে যাবে, তারা আর এগোতে পারবে না।